আগের ভিডিওতে আমরা কারক কাকে বলে, কারক কয় প্রকার ও কি কি এবং বিভক্তি, অনুসর্গ, নির্দেশক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কারকের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, পারুল একাডেমির পক্ষ থেকে আমি বাংলা শিক্ষক সৈকত ঘোষ বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারকের প্রথম ভাগ কর্তৃকারক সম্পর্কে আলোচনা করব। কারক বিষয়টি আমাদের অনেকের কাছেই বেশ কঠিন লাগে, কি তাই তো? তাই আমি তোমাদের সুবিধার জন্য একটি ছোট্ট কবিতার মাধ্যমে কারক নির্ণয়ের সূত্রগুলি তুলে ধরার চেষ্টা করেছি। চলো আমরা কবিতাটি দেখে নিই। প্রশ্ন করো কে বা কারা, কর্তা বাবু দেবে সারা। প্রশ্ন করো কি বা কাকে, উত্তর দেবে কর্ম তাকে। কি দিয়ে আর কিসের দ্বারা, করণ কারক দেবে সারা। কর্ম যদি পায় গো দান, তবেই হবে সম্প্রদান। কোথা হতে প্রশ্ন করো, অপ্রদান কারক দেবে সারা। কবে, কোথায় আর কখন, তবেই হবে অধিকরণ। আমরা যখন কারকের ভাগগুলি পড়ব তখন এই কবিতাটির মাধ্যমে খুব সংক্ষেপে এবং খুব সহজে কারক নির্ণয় কিন্তু করতে পারবো। এবার আমরা প্রথমেই চলে আসি কর্তৃকারকে। ব্যাকরণগতভাবে কর্তৃকারকের সংজ্ঞায় বলা যায় যে পদ বাক্যের প্রধান হয়ে নিজে কোনো ক্রিয়া সম্পন্ন করে বা যে পদকে আশ্রয় করে বাক্যের অন্তর্গত ক্রিয়া প্রকাশিত হয় তাকেই বলা হয় কর্তৃকারক। একটু সহজভাবে বলি, বাক্যে যে কাজ করে, অর্থাৎ একটা বাক্য সেই বাক্যে যে কাজ সম্পন্ন করছে তাকেই কারকের ভাষায় বলা হয় কর্তৃকারক। মনে রাখতে হবে, কারক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের বাক্যটির ক্রিয়া নির্বাচন করতে হবে, তারপর সেই ক্রিয়াকে প্রশ্ন করে কারক নির্ণয় করতে হবে। এবার চলো আমাদের সেই কবিতার প্রথম দুটো লাইন দেখে নিই। কি ছিল প্রথম দুটো লাইন? প্রশ্ন করো কে বা কারা, কর্তা বাবু দেবে সারা। অর্থাৎ আমরা যদি বাক্যের ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটাই হলো কর্তৃকারক। যেমন ধরো আমি যদি বলি রাহুল প্রতিদিন ক্রিকেট খেলতে যায়, তাহলে বাক্যটিতে ক্রিয়া কোনটি? অবশ্যই খেলতে যায়। এবার আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি কে খেলতে যায় বা কারা খেলতে যায়, যদি প্রশ্ন করি কারা খেলতে যায় উত্তর নেই, কিন্তু যদি প্রশ্ন করি কে খেলতে যায় তাহলে উত্তর পাই রাহুল। সুতরাং রাহুলই হলো কর্তৃকারক। আশা করি প্রত্যেকে কর্তৃকারকটা বুঝতে পেরেছ। এবার আমরা কর্তার বিভিন্ন বিভাগ সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে চলে আসি উক্ত কর্তা। কর্তৃবাচ্যের কর্তা যদি শূন্য বিভক্তি হয় তাহলে তাকে উক্ত কর্তা বলা হয়। অর্থাৎ কর্তৃবাচ্য হচ্ছে কিন্তু কর্তা যদি শূন্য বিভক্তি, আমরা আগের ভিডিওতে শূন্য বিভক্তি কাকে বলে জেনেছি, সেই শূন্য বিভক্তি যদি হয় তখন কিন্তু সেটাকে বলবো আমরা উক্ত কর্তা। যেমন ধরো পাখি ওড়ে, এই বাক্যটিতে ক্রিয়া কোনটি? ওড়ে। এবার যদি আমি প্রশ্ন করি কি ওড়ে, তাহলে উত্তর হচ্ছে পাখি। সুতরাং পাখি হলো কর্তৃকারক, খুব স্বাভাবিক। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, পাখি পদটিতে কোনো বিভক্তি কিন্তু নেই, অর্থাৎ বিভক্তির চিহ্ন নেই। বিভক্তি তো অবশ্যই রয়েছে কিন্তু বিভক্তির চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং পাখি একটি শূন্য বিভক্তি, অর্থাৎ পাখি একটি উক্ত কর্তা। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পড়ব প্রযোজক কর্তা। যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজক কর্তা বলা হয়। অর্থাৎ কর্তা নিজে কাজ করছে না কিন্তু কাউকে দিয়ে কাজ করাচ্ছে, তাকে বলা হবে প্রযোজক কর্তা। যেমন মা শিশুটিকে পড়াচ্ছেন। কি বললাম? মা শিশুটিকে পড়াচ্ছেন। দেখো বাক্যটিতে মা হচ্ছে পড়াচ্ছেন, অর্থাৎ পড়ছে কে? শিশুটি, অর্থাৎ কাজটা কে করছে? শিশু কাজ করছে। সুতরাং কাজ করছে শিশুটি আর মা হচ্ছে পড়াচ্ছেন, তাই মা এখানে প্রযোজক কর্তা, কারণ তিনি কাজটা করাচ্ছেন, কাজ করছেন না, কাজ করাচ্ছেন, তাই মা এখানে হয়ে গেল প্রযোজক কর্তা। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসবো প্রযোজ্য কর্তায়। কাকে বলে প্রযোজ্য কর্তা?
কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। অর্থাৎ কর্তা যাকে দিয়ে কাজটা করাচ্ছে। যেমন ধরো আমি যদি বলি দাদা ভাইকে দিয়ে অঙ্ক করাচ্ছেন, তাহলে কাজটা কে করাচ্ছে? দাদা করাচ্ছে। কাজটা করছে কে? ভাই। অর্থাৎ দাদা ভাইকে দিয়ে কাজ করাচ্ছেন, অর্থাৎ ভাই কাজ করছে এখানে। সুতরাং ভাই হলো প্রযোজ্য কর্তা। খুব সরলভাবে আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে আসবো সমধাতুজ কর্তা। একটু ভালো করে খেয়াল করো আমাদের এই সমধাতুজ নামটার দিকে। সমধাতুজ অর্থাৎ সম মানে কি? সমান। একই ধাতু, একই ধাতু থেকে যখন কর্তা ও ক্রিয়া সৃষ্টি হবে, অর্থাৎ একটাই বাক্য আছে, সেখানে যে ক্রিয়া এবং যে কর্তা রয়েছে তারা কোনো একটি ধাতু থেকেই সৃষ্টি, তাকে বলা হয় সমধাতুজ কর্তা। সংজ্ঞা হিসেবে বললে কিভাবে বলা যায়? একই ধাতু থেকে কর্তা ও ক্রিয়া সৃষ্টি হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলা হয়। যেমন লেখক মন দিয়ে গল্প লেখেন, এখানে কর্তাকে লেখক আর লেখেন হচ্ছে এখানে ক্রিয়া। খেয়াল করো বাক্যটিতে লেখক হলো কর্তা, লেখেন হলো ক্রিয়া। এই লেখক এবং লেখেন এই যে শব্দ দুটি, এটি কিন্তু একটাই ধাতু থেকে এসেছে। কি ধাতু? লেখ ধাতু থেকে। সুতরাং আমরা লেখক কথাটিকে, লেখক কিন্তু কর্তা, তাই লেখক কথাটিকে কিন্তু আমরা বলতে পারি সমধাতুজ কর্তা। অর্থাৎ একই ধাতু থেকে যখন কর্তা এবং ক্রিয়া আসছে তখন সেই কর্তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। আশা করি বোঝা গেছে। এবার চলে আসবো নিরপেক্ষ কর্তায়। একই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন হলে তখন আমরা অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে থাকি। তাহলে কি বলছি? একটাই বাক্য কিন্তু সেখানে দুটি ক্রিয়া রয়েছে। কি কি ক্রিয়া? একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এবং এই দুটো ক্রিয়ারই কর্তা কিন্তু আলাদা আলাদা হচ্ছে। যেমন ধরো আমি যদি বলি সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, তাহলে এখানে দেখো দুটো ক্রিয়া রয়েছে, একটা হচ্ছে উঠলে আর একটা হচ্ছে ফোটে। তাই তো? উঠলে অসমাপিকা ক্রিয়া আর ফোটে হলো সমাপিকা ক্রিয়া। দুটি ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন। তাহলে উঠলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে সূর্য আর ফোটে সমাপিকা ক্রিয়ার কর্তাকে পদ্ম। সুতরাং সূর্য হলো নিরপেক্ষ কর্তা, কারণ আমরা সংজ্ঞায় করেছি অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হবে নিরপেক্ষ কর্তা। এবার আমরা চলে আসবো ব্যতিহার কর্তায়। কোন বাক্যে দুটি কর্তা যদি একই ক্রিয়া সম্পাদন করে তখন তাকে বলা হবে ব্যতিহার কর্তা। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে ব্যতিহার কর্তার ক্ষেত্রে দুটি কর্তার মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব কাজ করবে। যেমন ধর আমি যদি বলি রাজায় রাজায় যুদ্ধ হবে, আবার যদি বলি পণ্ডিতে পণ্ডিতে লড়াই বেঁধেছে, দেখো বাক্য দুটিতে কর্তাগুলি একই কাজ করছে কিন্তু তাদের মধ্যে রয়েছে কিন্তু একটা দ্বন্দ্ব। রাজায় রাজায় যুদ্ধ হবে, অর্থাৎ দুটি রাজায় কিন্তু একই কাজ করছে, যুদ্ধ করছে, কিন্তু পরস্পর পরস্পরের বিরোধী। ঠিক অনুরূপ ভাবে পণ্ডিতে পণ্ডিতে লড়াই বেঁধেছে, এখানেও দেখো পণ্ডিতেরা একই কাজ করছে কিন্তু কিন্তু পরস্পর পরস্পরের বিরোধী। সুতরাং রাজায় রাজায় পণ্ডিতে পণ্ডিতে এগুলি হলো ব্যতিহার কর্তা। এবার আসবো সহযোগী কর্তায়। যখন একই ক্রিয়ার একাধিক কর্তা থাকে, তাহলে কি বলছে? একই ক্রিয়াটা একটাই কিন্তু তার একাধিক কর্তা থাকে এবং তাদের মধ্যে কোনো পারস্পরিক ভাব না বুঝিয়ে বরং সহযোগিতার ভাব বোঝায়, তখন সেই কর্তাগুলিকে বলা হবে সহযোগী কর্তা। তারপর নামটার মধ্যে রয়েছে সহযোগী, একে অপরকে সহযোগিতা করছে। যেমন ধর আমি যদি বলি সেই অনুষ্ঠানে ধনী দরিদ্র সকলেই ছিলেন, দেখো বাক্যটিতে দুটি কর্তা রয়েছে, ধনী আর দরিদ্র, কিন্তু দুটি কর্তাই সহযোগিতা প্রকাশ করেছে বা কারো মধ্যে দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে না, তাই ধনী ও দরিদ্র সহযোগী কর্তা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আমরা পরের ভিডিওতে কর্মকারক সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।